Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 87তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে একটি দীর্ঘ ঘটনার অংশ বিশেষ শেয়ার করব। অংশ বিশেষ এই কারণে বলছি, একটি দীর্ঘ ঘটনার প্রথম অংশ আমরা ইনশাল্লাহ শেয়ার করব, বাকি অংশটা আমরা সামনের সোমবার হরর নাইট এপিসোডের 88তম আয়োজনে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই দীর্ঘ ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, উনি এর আগেও আমাদেরকে বেশ কয়েকটি দীর্ঘ ঘটনা পাঠিয়েছিলেন। ওনার নাম মাসুদ রানা। ওনার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলান গ্রামে। উনি যে ঘটনাটি সংগ্রহ করেছেন, এমন একজন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছেন, তার প্রফেশনটা বেশ অন্যরকম। সেই বিষয়ে আমরা শুনব, অর্থাৎ আমরা সেটা শুনে ঘটনার ভেতরে চলে যাবার আগে কয়েকটি কথা যেটা সবসময় বলি, এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আফনান দ্য হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারেন, তারা ভয়ের অনুভূতি পেতে পারেন, তারাও উৎসাহী হয়ে তাদের জানা ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারেন। আর আপনারা তো অবশ্যই ঘটনা পাঠাবেন লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। চলুন ঘটনায় চলে যাব। এই ঘটনাটি মূলত মাসুদ রানা ভাই সংগ্রহ করেছেন জহিরুল নামে এক জুয়ারির কাছ থেকে। জুয়া খেলাটাই তার নেশা আর পেশা। জুয়া খেলে টাকা লসও করেন, লাভও করেন। তো এইভাবেই তার একটা দীর্ঘ জীবন চলে আসছে। তো এই যে যিনি জুয়ারি, তার কাছে অনেকদিন আগে এই ঘটনাটির অংশ বিশেষ শুনেছিলেন। 2025 সালের কোনো একটা সময়ে আবার ওই ব্যক্তির কাছে গিয়ে ওই ঘটনাটির বাকি অংশ শোনার চেষ্টা করেন। আরও একটা মজার বিষয় হচ্ছে, এই যে জহিরুল জুয়ারি, উনি আবার এই ঘটনাটি পেয়েছেন তার মতোই আর একজন জুয়ারির কাছ থেকে। কিভাবে পেলেন সেই ব্যাপারটাও একটু মজার। এই যে আর একজন জুয়ারি, উনি কি করতেন, জুয়ার যখন দান ধরতেন, অর্থাৎ জুয়ার যখন চাল দিতেন, উনি একটা নির্দিষ্ট কথা বলে চাল দিতেন। যেমন আমরা কোনো কাজ শুরু করার আগে বলি বিসমিল্লাহ। এই জুয়ারিটা কি করতেন, কোনো জুয়ার দান ধরার জন্য যখনই চাল দিতেন বা দান ধরতেন, তখনই বলতেন ফয়েজ জুয়ারুর নামে দিলাম। তো এই যে ফয়েজ জুয়ারু, এইটা আসলে কেন উনি বলতেন? এই জহিরুল জুয়ারি যখন তাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, এইটা আবার কি ধরনের শব্দ, এইভাবে কেউ বলে নাকি, আর এই ফয়েজ জুয়ারুটাই বাকি, তখন উনি বলছিলেন যে কোনো এক সময় পেলে এই গল্প বলবো আর কি। তো এরপর হয় কি, জুয়া খেলা শেষে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। এদিকে এমন বৃষ্টি বেরো হতে পারছে না। তখন এই জহিরুল জুয়ারি আবার ওই জুয়ারিকে জিজ্ঞেস করেন যে এখন বলো তো দেখি ঘটনাটা কি। তখন মূলত সেই জুয়ারি এই বিষয়টা বলতে থাকেন। উনি জানান যে অনেক বছর আগের কথা, 1950 সাল বা আশেপাশের কোনো একটা সময়। তো ওই দিক একটা চর এলাকা ছিল, চর এলাকার নামটা কি এটা ওইভাবে ভালো করে আসলে বলতে পারেন নাই। ওই এলাকায় একজন লোক ছিল, তার নাম ছিল মনসুর। এই মনসুর মিয়ার ছিল অভাবের সংসার, দিন আনে দিন খায় এমন একটা অবস্থা আর কি। এই মনসুর মিয়ার বাবা তাকে একদিন বললেন যে তোর তো বোন বড় হয়েছে, একটা বিয়ের সম্বন্ধ এসেছে, কীভাবে যে কী করি বুঝতে পারছি না। এখন একটা মেয়েকে বিয়ে দিতে গেলে তো অনেক খরচেরও ব্যাপার স্যাপার আছে। এখন অভাবের সংসার, তারপরও তো খরচ তো করতেই হবে।
তখন ওই মনসুর মিয়ার বাবা বললেন যে কালকে তো হাট আছে, আমাদের 2টা গরু তো আছেই, তুই কালকে এই 2টা গরু হাটে নিয়ে বিক্রি করে দিস, আমি যেতে পারবো না, আমি যেই ছেলের বাড়ি থেকে সম্বন্ধ আসছে ওই ছেলের বাড়িতে যাব ওই বাড়িটা দেখতে। তো মনসুর মিয়া বললেন ঠিক আছে আমি যাব। পরের দিন মনসুর মিয়া গরু নিয়ে বেরিয়ে গেলেন হাটের উদ্দেশ্যে। হাটে নিয়ে গিয়ে গরু যখন হাটে তুলেছেন, দাম দর হচ্ছে, তো একটু বেশি দামই চেয়েছিলেন, তবে আল্লাহর রহমতে মোটামুটি ভালো দামেই গরুটা বিক্রি হয়ে যায়। তবে বিক্রি হতে হতে একদম পরন্ত বিকেল হয়ে যায়। এরপর হাটের যে খাজনাগুলো আছে এইগুলো মোটামুটি সব কিছু গুছিয়ে নিতে, অর্থাৎ সেগুলো পরিশোধ করে বের হতে হতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তখন উনি বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। তো বাড়ির থেকে উনি যে এসেছেন এই হাটের দিকে, তখন কিন্তু নদী পার হয়ে এসেছেন। ওই গরু দুটোকেও কিন্তু ওই নৌকায়, বড় নৌকায় তুলতে হয়েছে। উনি যখন আবার বাড়ির দিকে রওনা করেছেন, নদীও পার হয়ে গেছেন, তখন ওনার মনে পড়ে আরে আমার বোন তো তার জন্য চুরি ফিতা নিয়ে যেতে বলেছিল। তখন এই মনসুর মিয়া ভাবেন একটু দূরেই তো একটা মেলা বসছে, যাই ওইখানে গিয়ে কিছু খাই আর বোন যা যা চেয়েছিল তা নিয়ে যাই। উনি মেলায় গিয়েছেন, কিছু খাওয়া দাওয়া করেন, পকেটে আবার অনেকগুলো টাকাও রয়েছে, চোর ডাকাতেরও ভয় ছিল। এখন উনি তো মেলায় গেছেন, মেলায় যাওয়ার পর তার বাড়ির পাশে একটা ছেলের সাথে দেখা হয়। তারা দুজনই বন্ধু ছিল আর কি। তো সেই ছেলেটির সাথে অনেক কথাবার্তা হয়। সেই ছেলেটি তাকে বলে ওই দেখ জুয়ার আসর বসছে, খেলবি নাকি? মনসুর মিয়া বললেন যে না 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 বাবারে, এই টাকা আমার বোনের বিয়ের জন্য। সেই ছেলেটি বলে আরে ধুর, তুই কি লস করবি নাকি? এইখানে আমি অনেক টাকা জিতছি, ভয় নেই, আয়, দেখা যাবে যে তুই গরু বিক্রি করে যে টাকা পাইছিস এই টাকা তুই জুয়ার বোর্ডে লাগা, 3-4 গুণ বেড়ে যাবে, তাতে তো তোরই লাভ। আর অনেক টাকা তো অল্প অল্প করে টাকা লাগাবি, 50 টাকা, 10 টাকা, 5 টাকা, এইভাবে টাকা লাগাবি, তোর কাছে তো অনেক টাকা আছে। তখন এই মনসুর মিয়া চিন্তা করে আসলেই তো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে লাগাবো, একবার তো 50 টাকা, 100 টাকা, 500 টাকা এগুলো তো লাগাবো না। তো তখনকার সময় তো আসলে ওই 500 টাকার এরকম নোট ছিল না, 100 টাকাই সম্ভবত সবচেয়ে বড় নোট ছিল, বা ওই টাইমের প্রেক্ষাপটে সবচেয়ে বড় নোট যেগুলো ছিল, আমরা বোঝার জন্য বলছি আর কি। তো তখন তো অল্প অল্প টাকা, 1 টাকা 2 টাকাও কিন্তু অনেক বড় দান আর কি। এই মনসুর মিয়ার তখন একটু লোভ জন্মায়, যেহেতু আর একজন লোক তাকে বলছে বারবার। মনসুর মিয়া যায়, ভয়ে ভয়ে ছোট একটা অঙ্কের দাম ধরেন, কিন্তু সেটা হেরে যান। তখন মনসুর মিয়া বলেন যে না রে, এই খেলা আমার জন্য না, আমি বাড়ি যাই। তখন ওই যে ছেলেটা বলে আরে ভুল করে একবার একটা অন্য দান পড়ছে, ব্যাপার না রে, আর একটা ধর, পাবি পাবি। অনেক জোরাজোরির পর মনসুর মিয়া আর একটা দান ধরেন। এবার তিনি দানটা পেয়ে যান। মনসুর মিয়া তো অনেক খুশি, হয়তো 1 টাকা হারাইছেন, এবার দানে 2 টাকা জিতছেন। তো ওই ছেলেটি এবং মনসুর মিয়া দান ধরতেই থাকে আর জিতে যায়। তো এইভাবে অনেক টাকা হয়েও যায়। একটা পর্যায়ে ছেলেটি বলে অনেক টাকা তো জিতেছি, চল এবার বাড়ি যাই। মনসুর মিয়া এবার তো যেতে নারাজ, সে বলে একটু দাঁড়া না, আর একটু টাকা জিতি। এই বলে তারা আবার খেলায় মন দেয়। যে টাকা লাভ করেছিল তার মধ্যে কিছু টাকা হেরে যায়। যখন হাঁটতে শুরু করলো তখন সেই ছেলেটি বলল মনসুর, আর খেলা যাবে না, তোর কিন্তু চালান শেষ হয়ে যাবে, এখন কিন্তু তোর হাতে গরু বিক্রির টাকা থেকেও আরও কিছু বেশি টাকা আছে, তুই কিন্তু এখন হারা শুরু করছিস, এরকম শুরু হলে কিন্তু মানুষ হারতেই থাকে, এখন চল। মনসুর মিয়া লাভের কিছু টাকা হেরেছে, সেটা তুলে সে যাবে, তার আগে সে যাবে না, কারণ চালান তো এখন হয়েই গেছে, কিছু টাকা হারছিল, জিতছিল। এখন ওই ছেলেটি বলে যে আমি বাড়ি গেলাম রে, তুই আসলে আয়, আমি চলে গেলাম। মনসুর মিয়া ওই ছেলেটার কথায় কান না দিয়ে খেলতে থাকেন। এবার তিনি লাভের হারা অংশটাও জিতে চান, অর্থাৎ উনি লাভের যেই অংশটা হেরে গিয়েছিলেন সেটাও জিতে যান। মনসুর মিয়া এবার আরও খুশি হন এবং ভালো মতন খেলায় মন দেন। ওই যে কথায় আছে বেশি লোভ ভালো না, এবার ঠিক তেমনটাই ঘটে মনসুর মিয়ার সাথে। সে একে একে তার লাভ আসল সব হেরে যান, পকেটে একটা টাকাও নাই। মনসুর মিয়ার তো মাথায় হাত,
এবার বাড়ি গিয়ে বাবাকে সে কী জবাব দেবে, এই ভাবতে ভাবতে সে আর বাড়ি যায় না, নদীর পাড়ে বসে কান্নাকাটি করতে থাকে। বেশ কিছুক্ষণ পর একটা লোক নদী পার হবার জন্য ঘাটে আসে। সেই লোক দেখতে পান যে একটা লোক কান্না করছে। সেই লোক মনসুর মিয়ার কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। মনসুর মিয়া কিছু না বলে হাউমাউ করে কান্না করতে থাকে। পরে মনসুর মিয়া সব খুলে বলেন লোকটাকে। লোকটা বেশ গম্ভীরভাবে বলেন, আমি তোমার সব টাকা ফিরিয়ে দেব, বিনিময়ে আমি যা চাই সেটা নিয়ে নেব। তুমি কি রাজি? মনসুর মিয়া বলেন, রাজি, কিন্তু কিভাবে? লোকটি বলল, আমার সাথে চলো। আসলে মনসুর মিয়া এমন একটা মানসিক বিপর্যস্ততার মধ্যে ছিল, যে কোনোভাবে ওই টাকাটা পেতে হবে। আর কী বা চাইবে এরকমই ভেবেছেন, এই জন্য সে রাজি হয়ে গেছে। তো লোকটি যখন তার সাথে যেতে বলল, মনসুর মিয়াও হাঁটা ধরল। তারা ওই মেলার দিকে চলা শুরু করলো। মেলার কিছু কাছে আসার পর একটা ফাঁকা জায়গায় লোকটি বলল, আমি এখানেই আছি, এই নাও কিছু টাকা, তুমি গিয়ে জুয়ার বোর্ডে দাঁড়াও। এমনভাবে দাঁড়াবে যে জুয়ার বোর্ডের কাগজ যেটা আছে সেটাতে হালকা করে পায়ের আঙ্গুল দিয়ে চেপে ধরবা। অর্থাৎ যে বিশাল কাগজটা রয়েছে পায়ের আঙ্গুল দিয়ে হালকা করে চেপে ধরতে হবে সেটা। তো এই খেলাটার নাম নাকি ডাবু খেলা, ওই এলাকায় ডাবু খেলা বলে। এটা লুডুর মতো একটা কাগজ বা একটা কোর্টের মতো থাকে, সাইজটা বেশ বড়। তো সেই কাগজের কোনো একটা অংশে পা দিতে বলেছে আর কি। তো মনসুর মিয়া কথা মতন জোয়ার বোর্ডে যান, গিয়ে লোকটির কথা মতন কাজ করেন। এবার তিনি যেই দান ধরেছেন সেই দান উঠেছে। যারা গুটি চালে তারাও বেশ অবাক, এমন তো হওয়ার কথা না। একজন গুটি চাল লোক দেখতে পান মনসুর মিয়ার পা একটি কাগজের পাশে চাপ দিয়ে ধরা। তারা সবাই বলে, এই কাগজ থেকে পা নামান, কাগজ থেকে পা নামান, এই জন্যই তো বলি এত দান পাচ্ছেন কেন, খবরদার পা দিবেন না কাগজে। মনসুর মিয়া বলেন, আরে এমনি দিছি ভাই। এবার মনসুর মিয়া 2 থেকে 3টা দান হেরেও যান। মনসুর মিয়া আবার ওই লোকটার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলেন। ওই লোকটা বলেন, তাহলে এবার আমার আর কিছুই করার নাই। তখনও মনসুর মিয়ার বেশ কিছুটা লস, গরু বিক্রি করে যে টাকাটা পেয়েছিলেন কিছুটা উঠে এসেছে, সামান্য। মনসুর মিয়া তো এবার লোকটার পা ধরে বলে, আপনি একটু দেখুন না কি করা যায়। এই বলে তো সেই কান্না। লোকটি বলে, একটা উপায় আছে, তুমি যদি রাজি থাকো বলতে পারি। মনসুর মিয়া বলেন যে, রাজি রাজি, যা বলবেন আমি রাজি। লোকটি তখন বলেন, আমার কাছে একজন আছে যে এখানেই আছে, আমাদের কথা শুনছে, সে চাইলে তোমাকে সাহায্য করতে পারে, কিন্তু তোমার কাজ শেষ হলে ওর কাজ শুরু হবে। ও তোমার কাছ থেকে কিছু নিয়ে যাবে। এটা হতে পারে টাকার ভাগ, হতে পারে সম্পত্তির ভাগ, হতে পারে কারো প্রাণ। তুমি কি রাজি? মনসুর মিয়া বলেন যে রাজি। মনসুর মিয়া ভেবেছেন টাকার ভাগ নিবে দেব, আর প্রাণের কথাটা মনে হয় এমনি এমনি বলেছে। লোকটা বলে, সে যেটা নিতে আসবে সেটাতে বাধা দিতে পারবা না, কিন্তু তাহলে তোমার এমন অবস্থা করবে যে বাধা দেওয়ার ফল তোমাকেই ভোগ করতে হবে। মনসুর মিয়া বলেন যে রাজি রাজি। মনসুর মিয়ার মাথায় তখন একটা জিনিসই কাজ করছিল, তা হলো আমাকে টাকা তুলতে হবে, গরু বিক্রির টাকা। বাড়িতে গিয়ে কী জবাব দেবেন, আর বোনকে বিয়ে দেবেন কিভাবে, এই দুটো গরুই তাদের সম্বল ছিল। এবার ওই লোকটি বলেন, জামানত হিসাবে তোমার কয়েক ফোঁটা রক্ত দিতে হবে। এই বলে লোকটি একটি ছুরি জাতীয় জিনিস বের করে মনসুর মিয়ার হাতে দেয়। মনসুর মিয়া 7-5 না ভেবে হাতের একটা জায়গায় কিছুটা কেটে রক্ত দিয়ে দেয়। এবার লোকটি একটি কয়েন দেয় আর বলে, তুমি এটি শক্ত করে হাতে চেপে ধরে রাখবে, যাই হয়ে যাক কয়েনটি ফেলবে না, আর মুঠ খুলেও দেখবে না। এবার যাও, খেলা শুরু করো। মনসুর মিয়া আবার আসে সেই খেলার জায়গায়। তিনি যে হাত কেটেছিলেন সেই হাতের তালুর মধ্যে কয়েনটি শক্ত করে চেপে ধরে। এরপর উনি যেই বাজি খেলেন সেটাই জিতে যান। কিন্তু ওই কয়েনটি ধীরে ধীরে গরম হওয়া শুরু করে। এক পর্যায়ে এত গরম হয়ে যায় যে মনে হচ্ছিল হাতের মধ্যে একটা জ্বলন্ত কয়লা। তাও তিনি কোনোভাবেই ছাড়ছেন না ওটা। এক পর্যায়ে কয়েনটা নাকি হাতের মধ্যে লাফালাফি শুরু করে, মনে হচ্ছিল কয়েনটা বেরিয়ে যেতে চাচ্ছে। তিনি আরও শক্ত করে চেপে ধরেন। এবার মনে হচ্ছে কয়েনটা
কাটা অংশ দিয়ে হাতের তালুর মধ্যে ঢুকে যাচ্ছে। অর্থাৎ তার হাতের তালুর একটা জায়গায় কিন্তু চাকু দিয়ে কেটেছিলেন, মনে হচ্ছে কয়েনটা ওই কাটা অংশের ভেতর দিয়ে তালুর মধ্যে ঢুকে যাচ্ছে শরীরের ভেতরে। প্রচণ্ড ব্যথা আর জ্বালা পোড়া অনুভব করে, কিন্তু তা উনি ছাড়ছেন না। একসময় জুয়ারিরা হাঁটতে হাঁটতে বলেন, আজ আর খেলা হবে না, আজকের মতন খেলা এখানেই বন্ধ। মনসুর মিয়ার তো আসল টাকা ফেরত এসেছে, আর কিছু টাকা তখন লাভও হয়েছে। মনসুর মিয়া এবার লোকটার কাছে চলে আসেন আর লোকটাকে ধন্যবাদ দেন। লোকটা তখন বলেন, আমার দেয়া কয়েনটি এখন দাও। মনসুর মিয়া হাত খুলে অবাক হয়ে যান, কয়েনটি তার হাতের মধ্যে নেই। তিনি আশেপাশে খুঁজেও কোনো কিছুই পান না। মনসুর মিয়া বলেন, কয়েন তো হাতের মধ্যেই ছিল, এখন নাই কেন? লোকটা তখন মুচকি হাসি দিয়ে বলেন, 4-9-49। এই 4-9-49 মানে মনসুর মিয়া কিছুই বুঝতে পারেন না। অর্থাৎ 4 এবং 9 পাশাপাশি থাকলে সেটা 49 হয়, কিন্তু কেন উনি এটা 4-9-49 এটা বললেন, এটা তো মনসুর মিয়া বুঝতে পারছেন না। মনসুর মিয়া বলেন যে, আপনি কি 49 টাকার কথা বলছেন? লোকটা কোনো কথা বলে না, হন হন করে কথা না বলেই হাঁটা দিয়েছেন। পেছন থেকে মনসুর মিয়া বলেন, আপনি না বললেন যে আপনার জানি কে আছে, সে নাকি ভাগ নেবে? কোথায় সে? ভাগ তো নিয়ে যান, প্রতিশ্রুতি তো আমাকে রক্ষা করতে হবে। তখন ওই লোকটি বলেন, যার জিনিস সে এসে নিয়ে যাবে বাপু। এই কথা বলেই লোকটি হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে যায়। মনসুর মিয়া ভাবেন, লোকটার কি মাথায় সমস্যা আছে নাকি? এই কথা ভাবতে ভাবতে উনি ওনার বাড়ির দিকে হাঁটা দেন। মন অনেক ফুরফুরে ছিল তখন। বাড়ির গেটের কাছে এসে যখন তিনি ঢুকবেন, তখন তার চোখ পড়ে রান্নাঘরের চালে কোন একটা ছায়ার মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তিনি এটা দেখে জোরে করে একটা চিৎকার দেন, চিৎকার দিয়ে দৌড়ে ঘরে ঢুকে যান। তার ওয়াইফ বলে, অর্থাৎ মনসুর মিয়ার ওয়াইফ বলে যে, কি হয়েছে? তখন বাড়ির সবাইকে উনি বলেন যে, কিছু একটা দেখলাম ছাদের উপরে, মানে চালের উপরে আর কি। তখন বাড়ির সবাই বাইরে বের হয়। তো তখন তারা তেমন কিছুই দেখে না, তারা হাতে কুপি হারিকেন নিয়ে বের হয়েছে। এরপর কিন্তু 1 থেকে 1.5 মাস কিছুই হয়নি, তার বোনেরও বিয়ে হয়ে গেছে। 1-1.5 মাস পর উনি প্রায় একটা স্বপ্ন দেখা শুরু করলেন। স্বপ্নটা এমন ছিল যে, একটা বাচ্চা সে কিছু একটা পারলো গাছ থেকে, বা এরকম কোনো কিছু একটা পারার পর তার সামনে দিয়ে যাচ্ছে। তো যেদিক দিয়ে যাচ্ছে ওই একটা রাস্তার পাশে মনসুর মিয়া বসে আছেন। হঠাৎ বাচ্চাটি তার দিকে ফিরে তাকায়। তখন মনসুর মিয়া দেখতে পান বাচ্চাটার মুখটা রক্ত দিয়ে মাখা। বাচ্চাটি তাকিয়ে হাসতেই থাকে। এই যে রক্তমাখা মুখ, ওরকম ভয়ঙ্কর না, কিন্তু মুখে রক্ত মাখা। তার হাসিটাও এরকম ভয়ঙ্কর না, এরকম দেখলে যে অনেক ভয় পেয়ে যাবেন কেউ স্বপ্নের মধ্যে, বিষয়টা এরকমও না। কিন্তু একই ধরনের স্বপ্ন উনি বারবার দেখতে থাকে। এইভাবেই কেটে যায় অনেকগুলো দিন। মনসুর মিয়ার পরিবার ধীরে ধীরে ধনী হওয়া শুরু করে, অর্থাৎ বড়লোক হওয়া শুরু করে। এই মনসুর মিয়া নাকি যেখানেই হাত দিতেন যেন তার কপাল খুলে যেত। তিনি ধানের ব্যবসা শুরু করেন। একদিন ধান বিক্রি করার পর তিনি বাড়ি ফিরছিলেন। রাস্তায় দিয়ে যখন উনি আসছিলেন রাস্তা দিয়ে, তখন আনুমানিক রাত 11টার মতো হবে। তবে ওই সময় তো মানুষ সময়ের হিসাব নিকাশ ওইভাবে করতো না, তবে তখন অনেক রাত ছিল, এটাই বলতে হবে আর কি। তিনি নদীর ঘাটে আসেন। উনি কিন্তু তার ব্যক্তিগত একটা নৌকাও বানিয়ে নিয়েছিলেন ওই সময়, টাকা পয়সা মোটামুটি হয়েছিল তার কাছে। তো সেই নৌকা শেকল দিয়ে তালাবদ্ধ অবস্থায় রাখা থাকতো আর কি। মানে এই নৌকাটা এমনভাবে কোনো একটা কাঠের সাথে তালাবদ্ধ করে রাখা হতো, ওই শেকলটা আবার মাটির ওইখানে উপর দিকে উঠে গিয়ে কোনো একটা খুঁটি বা কোনো কিছুর সাথে বাঁধা থাকতো আর কি, এরকম। তো উনি নৌকার কাছে এসে তালা খুলে নৌকা নিয়ে একাই নদী পার হতে থাকলেন। নদী পার হওয়ার সময় তিনি লক্ষ্য করলেন তার হাত অনেক ব্যথা করছে। হাতের ভিতরে গরম অনুভূতি হতে লাগলো। এতটাই গরম ও ব্যথা অনুভূত হচ্ছিল যে উনি নৌকার মধ্যেই হাত চেপে ধরে বসে পড়েন। এভাবে অনেকক্ষণ বসে থাকার কারণে নৌকাটি স্রোতের টানে ভাসতে ভাসতে অনেক দূর চলে যায়। তার যে গন্তব্য ছিল সেখান থেকে অনেকটা দূরেই সরে যায়।
উনি যখন বুঝতে পারলেন তখন তিনি ওই ব্যথা অবস্থাতেই নৌকা বাইতে শুরু করলেন। কিছু সময়ের মধ্যে উনি ঘাটে এসে পৌঁছেও যান। তারপর নৌকাটি আবার ওই ঘাটে বেঁধে উনি ওনার বাড়ির উদ্দেশ্যে পথ চলা শুরু করলেন। তিনি যখন মাঝ চরে এসেছেন, অর্থাৎ চর এলাকায় তো বাড়ি, ওই চরের মাঝখানে যখন চলে এসেছেন, তিনি চাঁদের আলোতে দেখতে পেলেন তার থেকে সম্ভবত 15 থেকে 20 হাত দূরে কে যেন একটা পাশের ক্ষেত থেকে কিছু একটা তুলছে। তিনি ভাবছেন এটি মনে হয় চোর, রাতের বেলা অন্য কারো ক্ষেত থেকে ফসল চুরি করতে এসেছে। তিনি কোনো রকম শব্দ না করে আস্তে আস্তে ওই জিনিসটার দিকে আগানো শুরু করেছেন। চাঁদের আলোতে মোটামুটি বোঝা যাচ্ছিল ওইটা কোনো একটা মহিলা অবয়ব হতে পারে, আর ওই মহিলাটি তার দিকে পিঠ করে বসে আছে। তো তিনি একদম মহিলাটির পেছনে দাঁড়িয়ে যান। তিনি এবার মহিলাটির দিকে তাকিয়ে দেখার চেষ্টা করেন যে আসলে ওই মহিলাটি কে। তো উনি এক সাইডে দাঁড়ান, মহিলাটির ঘোমটা দেওয়া ছিল। উনি বলছেন যে আপনি কে, এখানে কি করেন? যখনই এরকম বলেছে তখনই ওই মহিলা সে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে, আর যখনই ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে তখনই মনসুর মিয়া দেখতে পেন এক ভয়ঙ্কর দৃশ্য। এই মহিলার চোখগুলো তার চোখের অংশ থেকে বেরিয়ে গালের কাছে এসে ঝুলছে, আর মহিলাটির জিহবাটাও মাটিতে হেলে পড়েছে। এটা দেখে উনি দিয়েছেন প্রচণ্ড জোরে এক চিৎকার, আর চিৎকার দিয়ে উনি মাটিতে পড়ে গিয়েছেন। আর তখনই ওনার হাতে প্রচণ্ড ব্যথা শুরু করে, তার সারা শরীর গরম হওয়া শুরু করে। মনে হচ্ছিল তার সারা শরীরে ধাতব কোনো একটা পদার্থ গরম করে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর ওই জিনিসটা দৌড়াদৌড়ি করছে শরীরের মধ্যে। একবার হাত থেকে পায়ে যায়, পায়ে থেকে বুকে আসে, বুক থেকে আবার গলার কাছে আসে, গলার কাছ থেকে আবার পায়ের তালুতে চলে যায়। সেই জিনিসটা প্রচণ্ড গরম, সারা শরীরে দৌড়াদৌড়ি করছে, এরকম একটা অবস্থা। ওনার শরীরে এমন যন্ত্রণা আর এরকম ভয়ঙ্কর একটা জিনিস উনি দেখেছেন, উনি যে কি করবেন উনি বুঝতে পারছেন না, শুধু চিৎকার করছেন চিৎকার করছেন। আর তখন ওই মহিলাটি হাসতে থাকে। মনসুর মিয়া ভয়ে ভয়ে যখন কোনো মতে একটু উঠে বসেছেন, পড়ে গেছিলেন তো মাটিতে, উঠে বসেছেন, তখন মনসুর মিয়া যখন মাথা তুলেছেন, একটু মাথা তোলার সাথে সাথে ওই মহিলা মনসুর মিয়ার মুখের দিকে তাকিয়ে, অর্থাৎ মনসুর মিয়ার মুখের একদম কাছাকাছি তার ফেসটা নিয়ে এসে ভয়ঙ্কর এক চিৎকার দেয়। কোনো কথা বলে না, শুধু একটা চিৎকার দিয়েছে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, কোনো একজন মহিলা যার চোখ দুটি চোখের অংশ থেকে বেরিয়ে এসে ঝুলছে, আর তার জিহবাটাও বেরিয়ে মাটির সাথে প্রায় লেগে গেছে। এরকম একটা অবয়ব যদি কারো মুখের কাছে মুখ এনে প্রচণ্ড যে একটা চিৎকার দেয়, কেমন ভয়ঙ্কর অনুভূতি হতে পারে। সেই সাথে তো তার শরীরে ওই ধাতব পদার্থ চলাচলের একটা যন্ত্রণা হচ্ছেই। তো এরকম চিৎকার দিয়ে মহিলাটি অদৃশ্য হয়ে যায়। মনসুর মিয়া যেমন ভয় পেয়েছেন, আর শরীরের যন্ত্রণাও তো হচ্ছে। ওখান থেকে হেঁটে যেতেও তার বাড়িতে মোটামুটি পৌঁছাতে আরও 20 মিনিটের মতো সময় লাগবে। এদিকে শরীর তো ওভাবে চলছে না, প্রচণ্ড জ্বালাপোড়া হচ্ছে। তার থেকে 90 কি 100 হাত দূরে সাদা আলখেল্লা পরা কিছু একটা দাঁড়িয়ে আছে বলে তার কাছে মনে হয়। তো মনসুর মিয়া ভাবলেন যে এটা মনে হয় কাকতারুয়া টাইপের কিছু, কারণ হচ্ছে ওই চর এলাকায় অনেক ক্ষেত ছিল, তো বিভিন্ন ধরনের পাখি আসতো, কাক আসতো, ফসল নষ্ট করতো। এই জন্য কাকতারুয়া কিন্তু ওই মাঠের বিভিন্ন জায়গায় লাগানো ছিল, আগে থেকেই ছিল। তো উনি এটাকে কাকতারুয়া টাইপের কিছুই মনে করেছিলেন। তো তিনি যখন বাড়ির দিকে কষ্ট করে একটু হাঁটাহাঁটি শুরু করেছেন, ওদিকে যাচ্ছেন, আর ওই কাকতারুয়া যেটাকে মনে করছেন ওটা যখন আরও কাছাকাছি চলে আসলেন, উনি দেখতে পেলেন ওখানে 3 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর তাদের পেছনে বাঁশের তৈরি খাটিয়া, আর সেখানে একটি লাশ। তিনি তো বুঝে যান যে এটা কোনো সাধারণ মানুষ না। তিনি থমকে দাঁড়ালেন। একজন ব্যক্তি বললেন, আয় খাটিয়াটা ধর, আমরা 3 জন আছি, আর তুই 4 জন লাগবে। মনসুর মিয়া তো কোনোভাবেই খাটিয়া ধরবেন না। এক পর্যায়ে তারা বলেন, এখানে কিন্তু বালির মধ্যে পুঁতে ফেলবো, কেউ তোকে খুঁজে পাবে না, ধর। মনসুর মিয়া ভাবেন, এখন যদি এদের কথা না শুনি তাহলে তো এখনই আমাকে মেরে বালি চাপা দিয়ে দেবে, আমাকে খুঁজেও পাওয়া যাবে না।
ইচ্ছা না থাকা সত্ত্বেও মনসুর মিয়া রাজি হলেন। এবার তিনি খাটিয়াটা কাঁধে নিলেন। খাটিয়াটার ওজন স্বাভাবিকই ছিল। চুপচাপ মনসুর মিয়া হাঁটছেন। কিছুদূর যেতেই খাটিয়ার ওজন অসহনীয়ভাবে বেড়ে গেল, আর পেছন থেকে বলল, খবরদার, খাটিয়া ফেলবি না, ফেললে তোকে এখানেই পুঁতে রাখবো। মনসুর মিয়া কিন্তু খাটিয়ার সামনের অংশে ছিলেন, তার পাশেও কিন্তু একজন ছিল, আর পেছনে দুজন ছিল। তো তারা এবার কিছু বলা শুরু করলো। আমাদের বোনকে কেন মারলি তুই? আর অন্য একজন বলল, ভাই চলো বোনের সাথে একেও কবর দিয়ে দেই। মূলত মনসুর মিয়া সামনের দিকে থাকলেও পাশে যে লোকটা ছিল আর পেছন থেকে যারা হাঁটছে, পেছন থেকেও খাটিয়ার সামনের দিকে একটা প্রেশার অনুভূত হচ্ছিল, যার কারণে মনসুর মিয়া যে ইচ্ছা করে ডানে বায়ে কোথাও যাবেন এরকমটা হচ্ছিল না। মানে উনি ধরে রেখেছেন ওই তিনজন যেদিকে প্রেশার দিচ্ছে ওই দিকেই যাচ্ছিলেন। আর এর মধ্যেই কিন্তু এই ধরনের কথা হচ্ছে যে বোনকে কেন মারলি, এরকম কথা আর কি। এদিকে মনসুর মিয়ার হাতে আবারও অনেক জ্বালাপোড়া শুরু হয়ে যায়। মাঝখানে একটু জ্বালাপোড়া থেমেছিল, বিশেষ করে যখন ওই খাটিয়াটা ধরেছেন তখন। একদিকে এই সমস্ত কথাবার্তা, একদিকে খাটিয়ার ভয়ঙ্কর ওজন, আর একদিকে এই হাতের যে জ্বালাপোড়াটা, এটা তার জন্য অনেক অসহনীয় একটি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে। এবার ওই তিনজন বলে উঠল, তোকে আজ আমাদের বোনের সাথেই কবর দেব। এই কথা শোনার পর মনসুর মিয়া ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়ে দেখেন যে পেছনে দুইজন নাই। তখন আবার ঘাড় পাশে ফিরিয়ে দেখেন পাশে একজন ছিল, সেও নাই। আর সে একাই খাটিয়ার একটা অংশ ধরে রেখেছে, তিন পাশে কেউ নাই, আর এই তিনটা অবয়বী খাটিয়ার উপরে বসা। এটা দেখে উনি সাথে সাথে খাটিয়াটি ফেলে দেন আর হাতের ব্যথায় মাটিতে শুয়ে গড়াগড়ি দিতে থাকেন। এবারও তার শরীরে কিছু একটা চলাচল শুরু করেছে। এবার ওই তিনজন রাগী গলায় বলল, আজ তোর শেষ দিন। তিনি ব্যথায় হাত চেপে ধরে উপরে তাকালেন। ওই তিনজনের সাথে যখন মুখোমুখি হয়েছেন তখন ওই তিনজন এক বিকট চিৎকার দেন। ওই চিৎকার দেওয়ার সাথে সাথে ওই তিনজনও হাওয়া হয়ে যায়, আর ওই খাটিয়াটাও হাওয়া হয়ে যায়। খাটিয়ার উপরে একটা লাশ ছিল, সেটাও নাই। মনে হলো একটা ধোঁয়ার মতো হয়ে মুহূর্তেই মিলিয়ে গেল। অনেক সময় আমরা স্প্রে করি না, স্প্রে করার সময় মনে হয় সাদা সাদা কিছু একটা বের হচ্ছে, কিন্তু সেটা কিন্তু পর মুহূর্তেই আর বোঝা যায় না। ওরকমটাই হলো আর কি। ওইখান থেকে উনি কোনো রকমে বাড়িতে এসে পৌঁছান। বাড়ি পর্যন্ত আসতে অবশ্য আর কোনো অসুবিধা হয়নি, তবে তার শারীরিক অনেক অসুবিধা হচ্ছিল। তো বাড়ির কাছে যখন এসে পৌঁছেছেন, তার বাড়িটা টিন দিয়ে ঘেরা ছিল। ওই টিনের যে বেড়া, ওই বেড়ার উপরে উনি হাত দিয়ে কয়েকবার আঘাত করে ওইখানে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর আর ওনার কিছু মনে নাই। পরের দিন তার হুঁশ ফিরলে তিনি তার বাবা এবং স্ত্রীকে সব বললেন যে রাত্রে এই হয়েছিল। তারা তো মসজিদের এক হুজুরের কাছে গিয়ে পানি পড়া এনে মনসুর মিয়াকে খাইয়ে দেন। এভাবে কেটে যায় আরও বেশ কিছুদিন। ছোটোখাটো ঘটনা হয়েছিল এর মধ্যে, তবে সেটা ওরকম উল্লেখযোগ্য না, আর সেটা ওরকম বলার মতো না, এই জন্য এটা ওইভাবে নাকি জানা যায় নাই। তো এদিকে তার স্ত্রী গর্ভবতী হয়েছেন। তবে তার যে হাতের ব্যথা, তো মাঝে মাঝে এইটা যখন উনি ঘুমিয়ে থাকতেন তখন তার হাতের এই ব্যথাটা প্রকট হতো। একদিন উনি ঘুমিয়ে আছেন, ওনার স্ত্রীও ঘুমিয়ে আছেন। হঠাৎ হাত ব্যথার কারণে ওনার ঘুম ভেঙে যায়। উনি চোখ খুলেই দেখতে পান একটা মহিলা গলায় দড়ি দিয়ে তার ঘরের মধ্যেই ঝুলছে, আর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এটা দেখে তিনি যে প্রচণ্ড জোরে এক চিৎকার, ওই চিৎকারে তার স্ত্রীও ঘুম থেকে উঠে যায়। তার স্ত্রী বলে যে কী হয়েছে, কী হয়েছে? উনি আর কিছু বলেন না, বললে তো ওনার স্ত্রী ভয় পেতে পারেন, ওনার স্ত্রী তো গর্ভবতী। এই অবস্থায় ভয়ের কিছু বললে ক্ষতি হতে পারে তার। উনি বলেন যে না, একটা দুঃস্বপ্ন দেখছি আর কি। এভাবে কেটে যায় আরও বেশ কিছুদিন, বেশ কয়েক মাস। যখন তার স্ত্রীর বাচ্চা প্রসবের ডেট আসন্ন, তখন থেকেই তার স্ত্রী কিছু বিষয় লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে উনি যদি ওয়াশরুমে যেতেন রাত্রেবেলা, তিনি অনুভব করতে পারতেন যে তাকে কিছু একটা ঘিরে আছে, বা
তার আশেপাশে কিছু একটা আছে। উনি যখন ওয়াশরুমে থাকতেন তার অনুভব হতো যে ওয়াশরুমের চারদিকে কোনো একটা জিনিস চক্রাকারে ঘুরছে। তবে উনি ওয়াশরুমে বসেই ওয়াশরুমের যেই ছোট ছোট ছিদ্র ছিল এটা দিয়ে দেখার চেষ্টা করতেন, কারণ আগেকার যেই ওয়াশরুমগুলো ছিল বেড়ার ওয়াশরুম ছিল, তো জায়গায় জায়গায় ছিদ্র থাকাটাই স্বাভাবিক। তো উনি ওইটা দিয়ে দেখার চেষ্টা করতেন, তবে উনি কিছুই দেখতে পারতেন না। তো যাই হোক, ফাইনালি যখন ওনার স্ত্রী বাচ্চা প্রসব করার চূড়ান্ত সময় চলে আসে, প্রসব বেদনা উঠেছেন, অনেক কষ্ট হচ্ছিল, একদিকে প্রসব বেদনার চিৎকার, অন্যদিকে মনসুর মিয়ার মনে হতে থাকে তার বাসার চারদিকে অনেকগুলো মানুষ মনে হয় আছে, কিন্তু তাদের দেখা যাচ্ছে না। একাধিক মানুষ যদি বাড়িতে থাকে তাদের হাঁটা চলা একটা গম গম একটা ভাব হয় ওই রকম, কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। রাতটা ছিল মোটামুটি 11টা-12টা এরকম একটা সময়, কারণ এই প্রসব বেদনাটা উঠেছিল রাতের বেলা। তো গভীর রাত্রে বাচ্চার জন্ম হয়। বাড়িতে তো আত্মীয় স্বজন ছিল, অর্থাৎ ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন তার স্ত্রীর কাছে তো বেশ কয়েকজন লোকজন ছিল আত্মীয় স্বজনদের মধ্যে, কিন্তু এছাড়াও কিন্তু আরও অনেক মানুষের উপস্থিতি মনে হচ্ছিল। তারা যে কারা তারা বোঝা যাচ্ছিল না। তাই বাচ্চা হওয়ার পর তো সবাই খুশি। তখন নাকি বাড়ির চতুর্দিক থেকে অনেকগুলো কণ্ঠ ভেসে আসে, যেমন আমরা যদি অনেকে খুশিতে হই হুল্লোড় করি যেরকম শব্দ হয় ওই রকম, কিন্তু এই শব্দ কারা করছে এটা কিন্তু কেউ বুঝতে পারছে না। আর ওই হই হুল্লোড়ের শব্দ নাকি মনসুর মিয়ার বাড়িতে অন্য যারা ছিলেন তারাও বুঝতে পারছিলেন, তারাও শুনতে পাচ্ছিলেন। ওই রাত্রে আর কারো ঘুম হয়নি, সবাই খুশি ছিল, সবাই বিভিন্নভাবে আনন্দ করছিল। পরের দিন দেখা গেল বাচ্চাটা স্বাভাবিক বাচ্চা থেকে আকারে মোটামুটি বড়। 3-4 মাসের বাচ্চাগুলো আকার আকৃতিতে যেমনটা হয় ওই রকম। তো ওনারা তো খুবই অবাক হন যে সাধারণত এত বড় বাচ্চা ভূমিষ্ঠ হয় না। আবার চিন্তা করেন যে হতেই পারে, হয়তোবা বাচ্চার মা পুষ্টিকর খাবার খেয়েছেন, এই জন্য বাচ্চার ওজনটা বেশি হয়েছে, এটা তো অস্বাভাবিক কিছু না। তাই এটা নিয়ে ওনারা ওই রকমভাবে কিছু ভাবেন নাই, এমনি একটু আলোচনা করেছেন। ওনারা এটাও চিন্তা করেছেন অনেক সময় বাচ্চার ওজন কম হয়, অনেক সমস্যা দেখা দেয়, সেই তুলনায় বাচ্চার ওজন যদি বেশি হয় সমস্যা কি, এটা তো ভালো জিনিস, ওরকমই ভেবেছেন আর কি। তো ওই দিন রাত্রে যখন মনসুর মিয়া ঘুমিয়েছেন, অর্থাৎ ওই দিন রাত্রে বলতে পরের রাত্রে আর কি, তখন উনি একটা স্বপ্ন দেখেন। একজন মানুষের মতো সুঠাম দেহি অবয়ব দাঁড়িয়ে আছে, পুরো শরীর কালো কাপড় দিয়ে ঢাকা, পা থেকে মাথা পর্যন্ত ঢোলা ঢোলা কাপড়ে আবৃত, তার বডি, মাথাটাও একটা হুডির মতো কোনো কিছু একটা দিয়ে ঢেকে রাখা, মুখের দিকে কিছুটা অংশ খোলা আছে, কিন্তু সেই অংশ দিয়ে এক হাতের মতো লম্বা একটা ধারালো জিনিস, অনেকটা পাখির ঠোঁটের মতো এরকমটা মনে হচ্ছে, ওই জিনিসটা বেরিয়ে আছে। ওই অবয়বটি বলতে থাকে, এবার আমাদের চুক্তির জিনিস নিয়ে যাবার পালা। মনসুর মিয়ার স্বপ্নের মধ্যে বলতে থাকেন, কিসের জিনিস, কিসের চুক্তি, আর তুমিই বাকে। তখন ওই অবয়বটি বলতে থাকে, সেদিন জোয়াতে জেতার জন্য তুই একটা চুক্তি করেছিলি মনে আছে? আমি সেই যে তোকে সাহায্য করতে এসেছিলাম, আর চুক্তি অনুযায়ী আমি যা চাইব তুই তাই দিতে বাধ্য। মনসুর মিয়া স্বপ্নের মধ্যে বলতে থাকেন, বলুন আপনাকে কি দিতে হবে, কোন জিনিস আপনাকে দিতে হবে। তো এরকম কথা যখন হচ্ছিল তখন স্বপ্নের মধ্যেই কারো ঝাঁকুনিতে ঘুম থেকে উঠে পড়েন মনসুর মিয়া। মূলত তার শরীরে ঝাঁকুনি দিচ্ছিলেন তার বাবা। উনি ওনার বাবার পাশে শুয়েছিলেন, কেননা ওনার স্ত্রী তার সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন, তার পাশে মনসুর মিয়ার মা অন্যান্যরা ছিলেন, এই জন্য উনি ওনার বাবার সাথে ঘুমিয়েছেন। তার বাবাই মূলত ধাক্কা দিয়ে তাকে জাগিয়ে তোলেন এবং বলছেন যে, এই কী বলতেছিস আবুল তাবুল। মনসুর মিয়া ভাবেন এটা তো স্বপ্নই, তাই উনি ওনার বাবাকে আর কিছু বলেন না। আর এই স্বপ্নটা উনি 3-4 দিন আর দেখেন নাই। তো এই 3-4 দিনে তার যে ধানের আড়ত আছে সেখানে উনি আর যান নাই। বাড়িতে নতুন মেহমান আসছে, নতুন বাবা হয়েছেন, একটু ব্যস্ততা থাকবেই, লোকজন আসছে, মিষ্টি মুখ করাতে হচ্ছে।
তো যাই হোক, 3-4 দিন পর মনসুর মিয়া আবার তার আড়তে গিয়েছেন। সব কাজ শেষ করে যখন তিনি ফিরবেন তখন শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থামতে থামতে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। তো বৃষ্টি থামা শেষে উনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। ওই সময়ের প্রেক্ষাপটে তখন রাত 8টার মতো বেজে গিয়েছিল। বৃষ্টি যেহেতু হয়েছে, ঘাটে মানুষজনও ছিল না। তিনি তার নৌকাটি বের করে বাইতে শুরু করলেন। যখন তিনি দেখলেন যে নৌকাটি চলা শুরু করেছে, হঠাৎ করে আকাশে অনেকগুলো বাদুড়ের মতো কোত্থেকে যেন পাখি এসে নৌকার উপরে ওড়া শুরু করেছে। আর এগুলো আসলে বাদুড়ই ছিল। কেননা উনি যখন বুঝতে পারলেন এগুলো বাদুড়ই ছিল, একটা বাদুড় উড়ে এসে নৌকার মধ্যে পড়ে। যখনই একটা বাদুড় উড়ে এসে নৌকার মধ্যে পড়েছে, তখনই এই মনসুর মিয়ার এক হাত গরম হওয়া শুরু করে, সাথে প্রচণ্ড ব্যথা। উনি তো আবারও বৈঠা নৌকার ভেতরের অংশে রেখে হাত চেপে ধরে বসে আছেন। এবার সামনে থেকে একটি গলা ভেসে আসলো। আরবিতে কিছু একটা বলছিল এরকমই মনে হচ্ছিল, তবে আরবিতে কোন শব্দ বলছিল এটা বোঝা যাচ্ছিল না, তবে শব্দটা আরবি আরবি ছিল আর কি। এরপর মনসুর মিয়া যখন মাথা তুললেন, উনি দেখতে পেলেন এটা সেই স্বপ্নে দেখা অবয়ব। এটা দেখে মনসুর মিয়ার কলিজায় তো আর পানি নাই। ওই অবয়বটা তখন বলতে থাকে, কিরে মনসুর, ভয় পাইছিস? এই বলে বিকট শব্দে হাসতে থাকে। এরপর ওই অবয়বটা বলে, আমার জিনিস আমাকে দিয়ে দেয়। মনসুর মিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলেন, কিসের জিনিস, কি চাই আপনার? যা চান তাই দিব, তাও আমাকে মারবেন না। অবয়বটা বলতে থাকে, তুই নিজ ইচ্ছায় দিলে তোর কিছুই হবে না, আর যদি না দিস তাহলে আমরা কেড়েও নিতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে। আর আমরা যদি কেড়ে নিতে চাই তাহলে মনে রাখিস, তোকে আগে মারবো, তারপর কেড়ে নিব। মনসুর মিয়া বলেন, বলুন কি চাই আপনার? অবয়বটি তখন বলে, তোর ছেলেকে চাই। এই শুনে মনসুর মিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। মনসুর মিয়া বলেন যে, না না না, আপনি অন্য কিছু চান, আমি দেব। এটা সম্ভব না। অবয়বটি বলে, তোর রাজি হওয়া না হওয়াতে আর কিছুই আসা যায় না। তুই রাজি অনেক আগেই হয়ে গেছিস, এখন তুই না বললেও কিছু আসা যায় না, হ্যাঁ বললেও কিছু আসা যায় না। আমরা তো কেড়েও নিতে পারি, সেই ক্ষমতা তুই আমাদেরকে দিয়ে দিছিস। কিন্তু নিয়ম অনুযায়ী বলার দরকার, তাই বললাম। আর বাধা দিলে আগে তোকে মারবো, সিদ্ধান্ত তোর। এই বলেই নাকি ওই অবয়বটা হঠাৎ করে বাদুড়ের আকৃতি নিয়ে উঠতে উঠতে কোথায় যেন চলে যায়। এটা দেখে তো উনি মারাত্মক ভয় পেয়েছেন। চোখের সামনে এরকম একটা জিনিস দেখলে কার না ভয় লাগবে। তারপর আবার তার ছেলেকে চেয়েছেন। উনি দ্রুত নৌকা বাইতে শুরু করেন। ওই অভাবটা যখন চলে গিয়েছে, তার হাতের ব্যথাটাও আর নাই, তাই বৈঠা বাইতেও তার অসুবিধা হয়নি। উনি দ্রুত বৈঠা দিয়ে নৌকা বাইতে বাইতে নদী পার হন। এরপর নৌকাটি শিকল দিয়ে আবার তালাবদ্ধ করে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পথে আর কোনো সমস্যা হয়নি। বাড়িতে এসে তার স্ত্রী এবং বাবাকে এই কথাটা বলেন। তার বাবা এই সমস্ত কথা শুনে ভাবলেন যে আর দেরি করা ঠিক হবে না। মনে হয় কোনো দুষ্টু জিনের নজর পড়েছে তার নাতির উপরে। পরের দিন এক হুজুরকে আনা হয় বাড়িতে। ওই হুজুর যখন রুকিয়া করছিলেন, তখন মনসুর মিয়ার হাতটা আবারও ব্যথা শুরু করে। হুজুরকে তিনি বলেন যে তার হাত খুব ব্যথা করছে এবং প্রায় সময় হাত ব্যথা করে। হুজুর ভাবলেন এটা কোনো স্বাভাবিক হাতে ব্যথা, অনেক সময় হয়তো বা ভারী কোনো জিনিস উঁচু করেছিল, যার কারণে পেশিতে টান পড়েছে, এই কারণে ব্যথা হতে পারে। এরপর হুজুর আবার জিন হাজির করার দোয়া পাঠ করতে থাকেন, কিন্তু কোনো লাভ হয় না। একসময় হুজুর চলে যান, আর এটাই বলে যান যে এর উপরে কোনো জিনের আসর নেই, কারণ উনি রুকিয়া করেছেন, জিনের কোনো আলামত টের পান নাই। সেদিন রাত্রে মনসুর মিয়া স্বপ্নে দেখেন সেই অভাবটা এসেছে, আর তাকে খুব রাগি রাগি ওলায় বলতে থাকে, চুক্তির সময় তো এটা কথা ছিল না, কথা ছিল আমি যা চাবো তুই তাই দিতে বাধ্য। আর যদি ভুলেও আমার জিনিস নিতে একবারের জন্য বাধা সৃষ্টি করিস, তাহলে মনে আছে কি বলছিলাম, আগে তোকে মারবো। এখন থেকে তোর বাচ্চার 40 দিন যখন বয়স হবে, আমি ওকে নিয়ে যাব। 41তম দিনে তোকেও মেরে ফেলবো আমার কাজে বাধা দেওয়ার জন্য। এই বলে জিনটি তাকে শাসিয়ে চলে যায়।
মনসুর মিয়া তো ভয়ে অস্থির হয়ে ঘুম থেকে উঠে যান। পরের দিনই ওই যে জায়গায় জুয়া খেলেছিল সেই জায়গায় গিয়ে ওই লোকটার খোঁজ করতে থাকেন, কিন্তু ওই লোকটিকে কেউই আর চেনে না। মনসুর মিয়া মনে মনে ভাবেন, এ কোন বিপদ ডেকে আনলাম। তিনি বাড়িতে এসে ওই দিন বিকেলে একটি হুজুরকে নিয়ে আসেন, যার বাসা ছিল কাউনিয়া নামক স্থানে। হুজুর এসে রাতের বেলা কাজ শুরু করেন। হুজুর তার সাথে একটি তুলা রাশির লোক নিয়ে এসেছিলেন। হুজুর 3টি বৃত্ত আঁকলেন, একটিতে উনি নিজে বসলেন আর 2টি বৃত্ততে মনসুর মিয়া এবং ওই তুলা রাশির লোকটা, এই দুজনকে বসিয়েছেন। আর সবাই মনসুর মিয়া তুলা রাশির লোকটার পেছনে বসেছেন, বৃত্তর বাইরে। মানে হুজুর একটাই বসছেন আর তার সামনের যে 2টা বৃত্ত আছে এই 2 বৃত্তে মনসুর মিয়া তুলা রাশির লোক। হুজুর তার তুলা রাশির লোকের শরীরে তার নিজস্ব জিন হাজির করেছেন প্রথমে। বেশ কয়েকবার ডাকার পর তার জিন হাজির হয়, যেটি হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে, হুজুর আপনি এক্ষুনি এখান থেকে পালান, আমিও পালাচ্ছি। জিনের মুখে এই সমস্ত কথা শুনে হুজুর বলে, কি হয়েছে এটা তো বলো। তখন জিনটি বলতে থাকে, আপনি যখন আমাকে প্রথমবার ডেকেছেন আমি চলে এসেছিলাম, কিন্তু এই বাসার সীমানায় প্রবেশ করার আগে আমি দেখতে পাই খুব ভয়ঙ্কর 100টা জিন এই বাড়ির চারদিকে পাহারায় আছে। এরা এমন এক জাতির জিন, আমি জিন হয়েও চিনি না এরা কোন জাতির জিন, কিন্তু এরা আমার মতো সাধারণ জিন না, এরা খুবই শক্তিশালী জিন। আর শুধু শক্তিশালী বললে ভুল হবে, এরা শক্তিশালী থেকেও শক্তিশালী। আমাকে এই জিনেরা ধরে একটা থাপ্পড় মারছিল, তাতেই আমি বেহুশ হয়ে গেছিলাম। ওরা চাইলে আমাকে এখানেই মেরে ফেলতে পারতো, কিন্তু আমাকে ছেড়ে দিয়েছে। ওরাই আমার জ্ঞান ফিরিয়েছে আর আমাকে বলেছে, দ্রুত এই তুলা রাশির শরীরের মধ্যে হাজির হয়ে বলবি যে এক্ষুনি এখান থেকে পালাইতে। তাই আমি কাঁদতে কাঁদতে বললাম যে তাড়াতাড়ি পালান, আর বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি চলে যান, আমি এক্ষুনি চলে যাই। এই কথাগুলো শুনে হুজুরের মনে তো ভয়ের ছাপ লক্ষ্য করা গেল, কিন্তু এতগুলো মানুষের সামনে কিছু না করেই চলে গেলে একটা আত্মসম্মানের ব্যাপার আছে না। তিনি ওই জিনকে বলেন, এমন কত জিন দেখলাম, তুমি না পারলে চলে যাও, আমি অন্য জিনকে ডেকে নেব। এই কথা বলার পরপরই তুলা রাশির ওই লোকটা ধপাস করে মাটিতে পড়ে যায়, অর্থাৎ ওই জিনটা কিন্তু চলে গেছে, সে তার জীবন বাঁচানোর জন্য কেটে পড়েছে। এবার হুজুর আবারও রুকিয়া শুরু করেন, আর ঠিক সেই সময় মনসুর মিয়ার হাতে আগের মতো জ্বালা পোড়া শুরু হয়ে যায়। মনসুর মিয়া হাতের ব্যথায় হাত চেপে ধরে মাটিতে শুয়ে পড়েন উপুর হয়ে ওই বৃত্তের মধ্যেই। হুজুর তো বৃত্ত থেকে বের না হয়ে মনসুর মিয়াকে বলতে থাকেন, এই মনসুর মিয়া কী হয়েছে? হুজুর তো উঠে যেতে পারতেছেন না, বিশেষ করে ওই অবস্থাতে। মনসুর মিয়া যখন মাথাটা তুললেন, হুজুর তখন আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলেন। সবাই তো অবাক, কী হচ্ছে এসব? মনসুর মিয়া মাথা তুললো আর হুজুর চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলেন, ঘটনাটা কি? সবাই তো অবাক, কী হচ্ছে? সবাই মিলে তখন হুজুরকে ধরাধরি করে ওই বৃত্ত থেকে বের করে বিছানায় শুইয়ে দেন। অসুস্থ লোককে সুস্থ করতে এসে হুজুর এখন নিজেই অসুস্থ হয়ে গেছেন। মানুষজন তো হুজুরের মাথায় পানি ঢালা শুরু করেছেন। পরের দিন সকালবেলা হুজুরের অবস্থা স্বাভাবিক হয়। হুজুর তখন তাড়াতাড়ি করে ওই বাড়ি ত্যাগ করার প্রস্তুতি নিতে থাকেন। ওই রাত্রে ওই বাড়িতেই ছিলেন খুব অসুস্থ অবস্থায়। তো জিজ্ঞেস করা হলে উনি কিছু বললেন না, শুধু বলে যান যে অমুক জায়গায় অমুক একটা কবিরাজ আছে, তাকে নিয়ে আসেন। এই বলেই হুজুর তাড়াতাড়ি করে কেটে পড়েন। বাড়ির লোকজন ভাবতে থাকেন আসলে এটা একটা বড় সমস্যা। ওনারা আর কাল বিলম্ব না করে ওই কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কবিরাজকে নিয়ে আসেন দুপুর নাগাদ। তো কবিরাজ তার যে কাজ সেটা করতে থাকেন। এবারও সেম, কোনো কিছুই আর হাজির হয় না। ওই কবিরাজ বলতে থাকেন, আরে এর উপর তো কিছুই নাই, আমাকে অযথা নিয়ে আসছো, আমার অনেক কাজের চাপ। তোমরা না বললা তোমাদের সমস্যাটা কি খুব বড়, এখানে এসে দেখি কিছুই নেই, কই জিন তো আর হাজির হয় না। আমি যে রুকিয়া করছি তাতে তো জিন হাজির না হওয়ার কথা না। মনসুর মিয়ার বাবা বলতে থাকেন, কিছু না থাকলে ওই কাউনিয়ার কবিরাজ আপনার ঠিকানা দিল কেন, আর সে ভয় পেয়ে চলে গেল কেন? এদিকে কবিরাজ এই কথা শোনার পর সেও তো আসলে কিছু মিলাতে পারছে না, ঘটনাটা কি। যাই হোক, কবিরাজ আবারও পুনরায় রুকিয়া করার প্রস্তুতি নিলেন। এবার যখন তিনি মনসুর মিয়াকে সামনে বসিয়ে রুকিয়া করছিলেন, তখন মনসুর মিয়া আবার সেই আগের হাতের ব্যথায় কুকড়ে মাটিতে পড়ে যান। মনসুর মিয়ার এমন অবস্থা দেখে কবিরাজ জিজ্ঞেস করেন, কি মনসুর মিয়া, কি হয়েছে? মনসুর মিয়া বলেন যে বেশ
কয়েকদিন থেকেই তার হাতে ব্যথা করছে, মনে হচ্ছে যে তার হাতের ভেতর দিয়ে কিছু একটা চলাচল করে, সেটা আবার শরীরের বিভিন্ন অংশ দিয়েও চলাচল করে, তখন প্রচণ্ড যন্ত্রণা হয়। এবার তিনি ওই বৃত্তের ভেতরে থেকে ওই হাতটি কবিরাজকে দেখান। কবিরাজ তার নিজের বৃত্তের মধ্যে থেকেই হাত বাড়িয়ে মনসুর মিয়ার হাতটি ধরেন, আর উনি ওনার মতো করে রুকিয়া চালাতে থাকেন। তখন কবিরাজ দেখতে পান হাতের মধ্যে দিয়ে আসলেই কিছু একটা চলাচল করছে। চামড়ার নিচ দিয়ে যদি কোনো কিছু চলাচল করে, সেই জায়গাটা কিছুটা একটু ফুলে ওঠে না, তো ওই রকম করে কোনো একটা জিনিস একটু ফুলে ওঠে হাতের ভিতর দিয়ে চলাচল করছে। কবিরাজ এটা দেখে তো বেশ অবাক হয়। কবিরাজ ভেবেছেন কেউ হয়তো বা কালো জাদু করে শরীরের ভিতরে কিছু একটা ঢুকিয়েছে। ওই কবিরাজ বাড়ির অন্য সদস্য যারা ছিল সবাইকে এই বিষয়টা দেখান। এবার সবাই বলতে থাকে, এবার তাহলে উপায় কি? কবিরাজ বলে, এটা কেটে বের করতে হবে, তা না হলে এই মনসুর মিয়ার মৃত্যু অনিবার্য। বাড়ির লোকেরা রাজি হয়ে যায়, এটা ছাড়া তার কোনো উপায়ও নেই। মনসুর মিয়াকে 4-5 জন ধরে রেখেছেন আর হাতটা শক্ত করে বেঁধে দিলেন কনুয়ের উপরে। তার জায়গাটা কাটা হয় যেখানে ফোলা হয়েছিল, অর্থাৎ ওই জিনিসটা যখন হাতের ভিতর দিয়ে চলাচল করছিল, ওই কবিরাজ এমন একটা রুকিয়া করছিলেন যাতে করে শরীর অন্য অংশে যেতে না পারে। এই জন্য হাতের কনুয়ের ওই পর্যন্ত নিয়ে এসে হাতের ওই জায়গায় একটা বন্ধনী দেওয়া হয়েছিল। এইবার কবিরাজ তার প্রক্রিয়া শুরু করে, হাতের ওই ফোলা জায়গাটা কাটা শুরু করেন। কিন্তু দেখা গেল চামড়ার যেই অংশটা কেটেছেন তার মধ্যে আসলে কিছুই নেই। তারা তো বেশ অবাক হয়ে যান, ওই ফোলা অংশটা ওনাদের চোখের সামনেই ছিল। এইবার দেখা গেল ওই ফোলা অংশটা হাতের অন্য একটা জায়গায় চলে এসেছে, অর্থাৎ যেখানে শক্ত করে বন্ধনী দেওয়া হয়েছে ওটা পার করে উপরের দিকে চলে এসেছে। এতক্ষণ এটা কনুয়ের নিচে ছিল, এবার উপরে চলে এসেছে। এইবার ওই কবিরাজ বলল, এবার ওটা কেটে বাইরে বের করতে হবে। বাড়ির লোকেদের ইচ্ছা না থাকলেও এটা করতে রাজি হতে হয়। মনসুর মিয়া তো এবার এটা কিছুতেই হতে দিবেন না, ওনার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। তো জোর করেই তাকে আবার হাতের ওই অংশ কাটার জন্য, অর্থাৎ ওই ফোলা অংশটা থেকে ওর ভিতরে থাকা অংশটা বের করার জন্য চেপে ধরা হয়। ধরার পর বোঝা গেল যে এইটা কয়েন বা পয়সার মতো কিছু একটা। ওইখানে যখন কাটা হয়, এবারও দেখা গেল এখানে কিছুই নাই, অর্থাৎ যেখানে ফোলা ছিল শুধু কবিরাজ না, মনসুর মিয়ার বাবা সহ আরও কয়েকজন যারা ওই জায়গাটা চেপে ধরেছেন, তারাও কিন্তু ওখানে হাতের স্পর্শ করে দেখেছিলেন যে ওটা কয়েনের মতো শক্ত কিছু, কিন্তু আবারও কাটার পর সেটা পাওয়া গেল না। এবার তো সবাই মিলে কবিরাজকে ইচ্ছা মতো গালিগালাজ শুরু করেছে, বলছে, ধুর মিয়া, আপনি ভণ্ড, বের হন এখান থেকে, কিছুই করতে পারেন না, অযথা একটা মানুষকে এভাবে কষ্ট দিচ্ছেন। তো যেহেতু এখানে কাটা হয়েছিল, কি আর করবেন, ওই সময়ে গ্রামে তো সেলাইয়ের ব্যবস্থা ছিল না, আর কাটাটাও অত বড় ছিল না। ওখানে যে গাছগাছটা ছিল, লতাপাতা ছিল, সেগুলো বেটে রস ওখানে লাগিয়ে দেওয়া হয়, ওখানে বেঁধে দেওয়া হয়। কবিরাজ তো উনি ফেল করলেন। ওই রাতের বেলায় শুরু হয় ঝড় তুফান। এমনিতেও ওই সময়টা ঝড় তুফানের সময় ছিল। মনসুর মিয়ার বোন থাকতেন তার স্ত্রীর সাথে। ওই সময় মনসুর মিয়ার বোন বাড়িতে এসেছিলেন, তো মনসুর মিয়ার স্ত্রীকে দেখাশোনা করার জন্য। আর মনসুর মিয়ার বাবা থাকতেন মনসুর মিয়ার সাথে। মনসুর মিয়ার বাবা স্বপ্নে এবার ওই অবয়বটাকে দেখেন। তাকে খুব রাগী গলায় কেউ বলছে, তোর এত বড় সাহস, আমার মালিককে কষ্ট দিস, যেই কষ্ট আমার মালিক পেয়েছে সেই কষ্ট তোকেও পেতে হবে। এই বলেই স্বপ্নের মধ্যেই খাবলা দিয়ে, অর্থাৎ খামচি দিয়ে ওই অবয়বটা তার হাতের মাংস তুলে নেন। ওই জায়গায়, যেই জায়গার মাংস কাটা হয়েছিল মনসুর মিয়ার হাতের যেই অংশে আর কি। এখন স্বপ্নের মধ্যেই জিনিসটা দেখেছেন, স্বপ্নের মধ্যে উনি প্রচণ্ড ব্যথা পেয়েছেন, চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়েছেন। এরপর 1-2 সেকেন্ড হয়তো বা উনি চিৎকার করেছেন, এরপর উনি বেহুশ হয়ে যান। মনসুর মিয়া তো ধর্মর করে উঠে বসে, কি হলো কি হলো। মনসুর মিয়া উঠে দেখে অবস্থা খারাপ, কারণ তার বাবার হাতের একটা অংশ থেকে দরদর করে রক্ত পড়ছে। এই অবস্থা দেখার সাথে সাথে
সবাই তো ভয় পেয়ে যায়। এদিকে বাড়ির অন্য যারা ছিলেন সদস্যরা তারাও চলে আসেন, এই কী হইলো, দেখে এই অবস্থা। তো ওনার তো ওই কাটা অংশটা কাপড় টাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। এখন ওই সময় তো এছাড়া আর করার কিছু ছিল না। পরের দিন যখন তার জ্ঞান ফেরে, এই বিষয়ে জানতে চাইলে উনি স্বপ্নের কথা বলেন। স্বপ্নের মধ্যে হাতে খামচি দিল, সেখানে এইরকম ক্ষত সৃষ্টি হয়ে গেল। বাড়ির লোকদের তো চিন্তা আরও বেড়ে গেল, আসলে হচ্ছেটা কি। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। ভালো হুজুরের খোঁজ তারা চালাতে থাকেন। তাদের এক আত্মীয়ের কাছে জানতে পারেন দিনাজপুরে একজন হুজুর আছে, সবাই ওনাকে দিনাজপুরি হুজুর বা দিনাপুরি হুজুর নামে চেনেন। ওই সময়ের প্রেক্ষাপটে 1950 সালের আশেপাশের ওই সময়ে। তো হুজুরের বাড়ি যান, তারা গিয়ে দেখেন যে হুজুরের বাড়িতে অনেক রোগী। তাকে যখন বলা হয় যেমন সমস্যা হচ্ছে, হুজুর ভাবেন যে এটা ছোটোখাটো ঘটনা মনে হয়। তো তিনি আসন পেতেছেন, জিন চালান দেন কী হয়েছে বোঝার জন্য। তো উনার যে জিন গেল, সে আর আসার খবর নাই। তিনি বিরক্ত হয়ে আবারও জিন পাঠান, সেই জিনেরও আসার নাম নাই। হুজুর ভাবতে থাকেন ব্যাপারটা কি। এবার তারা খুব দ্রুতগামী জিনকে পাঠান। এই জিনটি গেল আর আসলো, এসেই হুজুরকে বলতে থাকেন ওই বাড়ি তো বাড়ি না, ওটা ভয়ঙ্কর একটা পিশাচদের আস্তানা হয়ে গেছে। একটু আগে যে জিনদেরকে পাঠিয়েছেন, এদের প্রত্যেকটাকে দু টুকরো করে বাড়ির বাইরে ফেলে দিয়েছে। আমি দূর থেকে দেখেই চলে আসছি, ওই কাছে আর যাইনি। হুজুর কিছুই বুঝতে না পেরে ওই জিনকে বললেন যে আসলে মানেটা কি, তুমি নিজ চোখে দেখে চলে আসছো যে এই দুটা জিনকে দুই টুকরা করে ফেলে রেখেছে, আর তুমি তাহলে বুঝলা কিভাবে যে ওইখানে ভয়ঙ্কর পিশাচদের আস্তানা রয়েছে? অন্য সমস্যাও তো থাকতে পারে। তখন ওই জিনটা বলে যে জি, আমি বুঝতে পেরেছি, ওখানেই ভয়ঙ্কর কোনো কিছু আছে। তাছাড়া আমাদের জাতির কেউ এভাবে দুটুকরো করে রাখে না, যদি না ভিন্ন ধরনের কোনো জিন না হয়। এরা এমন এক জাতির জিন, আমাদের জিনদের প্রতি এদের মায়া দয়া খুবই কম। এরা যে কোন জাতি এটা বোঝা মুশকিল, এটা বোঝার জন্য আরও সময় দিতে হবে, কিন্তু সেই সময় নিলে আমাকে ওখানে মেরে ফেলতো। এ কথা শোনার পর হুজুর কিছুক্ষণ ভাবেন, ভেবে মনসুর মিয়ার ফ্যামিলির লোকদেরকে বলেন যে আপনারা আজকে আমার বাসায় থাকুন, এটা খুব জটিল সমস্যা বলে মনে হচ্ছে, আগে ভালোভাবে তথ্য নেই, তারপর দেখা যাক কী করা যায়। তো মনসুর মিয়ার পরিবার থেকে যারা গেছেন তারা সেই রাত্রে ওখানেই ছিলেন। পরের দিন সকালবেলা হুজুর তাদেরকে ডাকেন। এরপর হুজুর বললেন যে এক্ষুনি আপনাদের বাড়িতে যেতে হবে, আপনারা চলুন। তারপর সবাই হুজুরকে নিয়ে বাড়িতে চলে আসেন। হুজুর একটু রেস্ট নিয়ে কথা বলা শুরু করেন, যা শুনে সবার পিলে চমকে যায়। হুজুর বলেন যে রাতে আমি যখন আমার জিন দিয়ে তথ্য নিচ্ছিলাম বা তাদের থেকে আমি তথ্য পাচ্ছিলাম যে আসল কাহিনীটা আসলে কী ঘটেছে এই বিষয়ে, তখন মূলত আমি আমার সবচেয়ে শক্তিশালী এক জিনকে ডাকি। সে মূলত একটা পিশাচ শ্রেণীর জিন। আমি মাঝে মাঝে তার কাছে কিছু তথ্য চাই, সে মাঝে মাঝে আমাকে কিছু তথ্য এনে দেয়। তাকে আমি সবসময় ডাকি না, তার শক্তিমত্তা অনেক বেশি, আর তাকে সবসময় ডাকাটা উচিত না। খুব দরকার না হলে তার সংস্পর্শ না পাওয়াই ভালো। যেহেতু আমার ভালো জিনদের মধ্যে 2 জন জিন শহীদ হয়েছে, আর একটা জিন অন্য 2 জনের লাশ দেখেই চলে এসেছে, সেখানে আমি আমার পিশাচ জিনকে ডাকা ছাড়া আর কোনো উপায় পাইনি। তো সে এমন কিছু তথ্য এনে দেয়, তথ্যগুলো এমন যে আপনাদের সাথে যারা আছে তারা ঘারু জাল জাতির জিন। এই জিনদের সম্পর্কে অন্য অনেক জিনেরাই জানে না। আমি আমার জীবদ্দশায় একবার সাক্ষাৎ পেয়েছিলাম। এই জিনেরা শুধু শক্তিশালী নয়, শক্তিশালীর থেকেও যদি বড় কিছু থাকে তারা ওইটা। ওই জিনদের সহজে হত্যা করা যায় না। আজ পর্যন্ত কোনো কবিরাজ বা কোনো হুজুর বা অন্য জিনেরাও সহজে এটা করতে পারেনি। এরা এত ভয়ানক দেখতে হয় যে সাধারণ জিনেরা এদেরকে দেখলে জিনেরাই আতঙ্কিত হয়ে যায়। জিনেদেরকে দেখলে মানুষ আতঙ্কিত হয়, কিন্তু সাধারণ জিনেরা এদের দেখলেই মারাত্মক ভয় পায়।
এরা অত্যন্ত ভয়ানক চেহারার হয়ে থাকে। এদের শক্তির তুলনা সাধারণত কারোর সাথে করা যায় না। আর এরা হচ্ছে মিশরীয় জিন। এদের বংশ মিশর থেকেই শুরু। আর মিশরের বাইরে এদেরকে খুব একটা দেখা যায় না, দেখা গেলেও খুবই কম, লাখে একবার। এদের প্রধান শহর মিশরেই। এই জাতির অন্য কোনো গোত্র নেই, ওরা সম্পূর্ণ একটাই জাতি। পৃথিবীর আনাচে কানাচে ওদের অন্য কোনো জাতির লোকজন ঘোরাফেরা করে না। এরাই যদি এখান থেকে গিয়ে ঘোরাফেরা করে তখন তাদেরকে দেখা যায়। এই জন্য লাখে একবার একজনকে দেখা যায়। এরা জন্ম থেকেই কালো জাদুতে পারদর্শী। এদের খবর অন্য জিনেরা খুব একটা জানে না। এরা কোথায় থাকে তা বড় বড় জিনেরা জানলেও ওই সাম্রাজ্যের ভেতরে যে কি হয় সেটা তারা জানে না। ওরা যদি নিজ ইচ্ছায় কিছু না জানাতে চায় বা নিজ ইচ্ছায় যদি কিছু জানায়, জানা যাবে, যদি না জানাতে চায় জানা যাবে না। এরা দিনের বেলা ভুল করেও তার আস্তানা থেকে বের হয় না। এরা অন্ধকার ভালোবাসে। এরা জিনেদের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর কালো জাদু করে। কালো জাদুর বিভিন্ন ধরন রয়েছে, তবে সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদু যেগুলো আছে সেই সমস্ত বিষয়ের চর্চা এরা করে। এরা কোনো ধর্মে বিশ্বাসী না। এরা এদের সম্রাটকেই মালিক মনে করে। এই কথাগুলো ওই পিশাচ জিন হুজুরকে এসে বলেছিল। তো এই কথাগুলোই আবার হুজুর মনসুর মিয়ার পরিবারকে বললেন। হুজুর কিছুক্ষণ থামলেন, আবার বলা শুরু করলেন যে আমার জিন আমাকে জানায় এই ঘারুজাল জাতির জিনগুলো হঠাৎ করেই বেশ কিছু বছর আগে মিশর থেকে বেরিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো শুরু করে আর চুক্তির মাধ্যমে মানুষ হত্যা করতে শুরু করে। এখন থেকে 2 বছর আগের কথা, এক লোক ছিল যার নাম ফয়েজ। তিনি জুয়ায় আসক্ত ছিলেন। জুয়া খেলতে খেলতে তার ঘর বাড়ি জমি সব কিছু শেষ করে দিয়েছিলেন। এই ফয়েজ লোকটা সর্বহারা হয়ে গলায় ফাঁস দিতে যাচ্ছিলেন। কী ভেবে তিনি আর ফাঁস দেননি। বাড়ি ফেরার সময় দেখতে পেলেন ফাঁকা মাঠে কে যেন বসে কি যেন করছে, আগুন জ্বালানোর সামনে। ফয়েজ তার কাছে যান, গিয়ে বলতে থাকেন যে ওখানে কে, কি করা হচ্ছে। তখন জ্বলতে থাকা আগুনটা দপ করে নিভে যায়। এবার ওই লোকটা উঠে খুব রাগী গলায় বলেন, তুই আমার কাজটা হতে দিস নাই, দাঁড়া দেখ তোর কি করি। এ কথা বলে লোকটা মারধর শুরু করে দেয়। ফয়েজ কিছু বুঝে ওঠার আগেই ওই লোকটা মারধর শুরু করে। একসময় ফয়েজ লোকটা বলে ওঠেন, আমি কি করছি আপনার? যদি কিছু আপনার ক্ষতি করে থাকি আমি আপনার ক্ষতিপূরণ দিব, আমাকে ছেড়ে দেন, হঠাৎ করে আমাকে মারছেন কেন? ওই লোকটা তখন থেমে যায়। তখন ওই লোকটা বলে, তোর কারণে আমার সাধনা নষ্ট হয়েছে। যদিও তুই একটা ভুল করেছিস, তারপর তোকে খেসারত দিতেই হবে। ফয়েজ বলেন, কি খেসারত? লোকটা বলেন, একটা এমন সন্তানের দেহ আমাকে এনে দিবি যার পিতৃ পরিচয় নেই। পিতৃ পরিচয় ছাড়া একটা সন্তানের দেহ, অর্থাৎ নাজায়েজ বা জারজ সন্তানের দেহ। ফয়েজ বলেন যে আচ্ছা মুসিবত, তো আমি এটা পাবো কোথায়? আপনার যদি কোনো আর্থিক ক্ষতি হয়ে থাকে সেটা আমাকে বলেন, এটা কি কোনো ক্ষতিপূরণ হইল? লোকটা বলেন, কোথায় পাবি সেই খোঁজ আমি দেব, কিন্তু কাজটা তোকে একাই করতে হবে। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছিস যে আমাকে তুই যে মানুষ মনে করতেছিস, আমি মানুষ না, আমি জিন, আমি জিন জাতির। তুই এই কাজ যদি করতে পারিস 2টা জিনিস পাবি। প্রথমত, তোকে আমি মারবো না, তোর কারণে আমার সাধনা নষ্ট হয়েছে, তোকে আমি ক্ষমা করে দেব। দ্বিতীয়ত, তোকে এমন একটা জিনিস এনে দেব তুই নিজ ইচ্ছে মতো ব্যবহার করতে পারবি, সেই ক্ষমতা এনে দেব তোকে। তুই তো জুয়া খেলিস তাই না, তোর জুয়ার সর্দার বানাই দেব। এই সমস্ত কথা শুনে কথাগুলো স্বপ্নের মতো মনে হচ্ছিল ওই ফয়েজের কাছে, কিন্তু ফয়েজ রাজি হয়ে যায়। তার ভিতরে ভয়ের থেকে লোভ বেশি কাজ করছিল। 1 মাস পর ফয়েজকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এই জায়গায়
মানে একটা জায়গার কথা বলা হয় যে সন্ধ্যার সময় যেতে হবে। ফয়েজ তো যান না, ভাবেন যে আমি তো চলে আসছি ওখান থেকে, এখন ওই কবিরাজ আমার আর কি করবে, তিনি এটাই ভাবছিলেন আর কি। তো সেই রাতেই একটা জিন এসে ফয়েজের গলা টিপে ধরে আর তাকে ঠিক ওই জায়গায় যেতে হবে অবশ্যই সন্ধ্যার দিকে বলে যায়। রাতের বেলা জিন এসে গলা টিপে ধরছে আর এরকম শাসায় গেছে, এখন তো যেতেই হবে। ফয়েজ এবার সত্যি গিয়েছেন, গিয়ে দেখেন ওই কবিরাজ ওখানে দাঁড়িয়ে আছেন। কবিরাজ তাকে বলেন আমার সাথে আয়, এই বলে অনেক দূর হাঁটিয়ে নিয়ে গেলেন। রাত তখন আনুমানিক যে কয়টা বাজে এটা ওইভাবে আসলে খেয়াল নাই, কারণ ওই সময়ের প্রেক্ষাপটে তো আসলে সন্ধ্যার পরেই অনেক রাত হয়ে যায়, বিশেষ করে রাত 8টা 9টা যদি বাজে সেটা একদম গভীর রাত। তো একটা পর্যায়ে গিয়ে ওনারা দুজন থামছেন। এরপরে কবিরাজ বলে যে তুই এই পাশ দিয়ে সোজা হেঁটে যাবি, কিছু দূর গিয়ে দেখবি বাঁশঝাড়ের কাছে একটা নতুন কবর, ওই কবরটা খুঁড়বি, দেখবি একটা মহিলার লাশ, আর ওই লাশের পেটেই আর একটা সন্তান রয়েছে। ওই মহিলা একটা অবৈধ সম্পর্ক ছিল, যার কারণে ওই মহিলাটি যখন গর্ভবতী হয় তখন ওই মহিলাটি ওই ছেলেটাকে বিয়ে করার জন্য চাপ দেয়। ছেলেটি তখন বিয়ে করেনি। আত্মসম্মানের কথা ভেবে রাগে দুঃখে মহিলাটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তুই ওই মহিলাটার পেট থেকে ওই সন্তানটাকে কেটে বের করে আনবি আর ব্যাগের মধ্যে ভরে আমার কাছে নিয়ে আসবি, আমি এখানেই আছি, তোর কোনো ভয় নাই। তখন ফয়েজ বলেন আপনি এত কিছু জানেন কিভাবে, আর আপনি কিভাবে এত তথ্য পেলেন আমাকে বলবেন? তখন ওই লোকটি বলে বেশি কথা বলিস না, আমি যদি পারতাম রে আমি কি আর তোকে বলতাম, যা নিয়ে আয়। এরপর সোজা চলে যান ফয়েজ, কবরটি খুঁড়ে কবরের মধ্যে নামেন আর ওই মহিলার পেট কেটে অর্ধগলিত ওই বাচ্চাটাকে বের করে আনেন। যখনই বের করছেন হাতে আসার সাথে সাথে নাকি ওই বাচ্চাটি কান্নাকাটি শুরু করেছে। এটা দেখে ভয়ে ফয়েজ বাচ্চাটিকে কবরের মধ্যেই ফেলে দেন আর দৌড়ে ওই লোকটির কাছে চলে আসেন। লোকটিকে সব কথা বলেন। লোকটি বলেন তোকে আবার যেতেই হবে ওখানে, যদি না যাস আমি তোকে এখানেই মেরে ফেলবো। এরকম কথায় ইচ্ছা না থাকলেও আবার ওখানে গিয়েছেন। কবরের মধ্যে তাকিয়ে দেখেন বাচ্চাটি কবরের দেয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে, অথচ বাচ্চাটার শরীর কিন্তু অর্ধগলিত। ফয়েজ বাঁশ দিয়ে গুঁতো দিয়ে কবরের ভেতরের মাটিতে ফেলে দেন। তারপর কবরে নেমে পা ধরে যখন উঁচু করেছেন, আমরা অনেক সময় কোনো প্রাণীর পা ধরে যদি উঁচা করি নড়াচড়া করে না, ওইভাবে ওই বাচ্চাটি নাকি নড়াচড়া করছিল। সাপকে যদি লেজ ধরে উঁচু করা হয়, মাথাটা বাঁকিয়ে শরীরটা বাঁকাতে থাকে, ওইভাবে নাকি ওই বাচ্চাটিও শরীরটাকে ওইভাবে বাঁকানোর চেষ্টা করছিল। তখন সাথে থাকা ব্যাগের মধ্যে ওই বাচ্চাটিকে ঢুকিয়ে দেন। ওই সময় কিন্তু ওই বাচ্চাটা অদ্ভুতভাবে কান্নাকাটি করছিল। তো ব্যাগের মধ্যেই কান্নাকাটি করছে, ব্যাগের মুখটা বন্ধ করে দিয়েছে। এরপর ওই ব্যাগটা নিয়ে দৌড়ে এসে ওই কবিরাজকে দেন। তারপর বাসায় চলে আসছেন। আসার পথে রাস্তায় ওই কবিরাজকে জিজ্ঞেস করেন আচ্ছা এই বাচ্চাটা কিভাবে কান্না করছে, এর তো মরে যাওয়ার কথা, এর শরীরও তো গলে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে। কবিরাজ বলেন শরীরটা বাচ্চার এটা ঠিক আছে, এর ভেতরে ভয়ঙ্কর এক শক্তিশালী জিন ঢুকে গেছে, এই জন্যই এইটার কাছেই আমাকে আসতে হয়েছে। এরকম মহিলা তো পাওয়াই যায় যারা এই অবস্থায় মারা গেছে, কবর দেওয়া হয়েছে, কিন্তু এর কবরের কাছেই আমাকে আসতে হয়েছে। তো যাই হোক, ফয়েজ সাহেব তো বাড়িতে চলে গেছেন, কবিরাজও তার মতো চলে যায়। পরের দিন রাতের বেলা ফয়েজ যান কবিরাজের কাছে। আসলে এইটা যে কবিরাজ বলছিল সে একটা জিন, কিন্তু তার হাব ভাবে একদম স্বাভাবিক মানুষের মতোই মনে হয়। কবিরাজের কাছে তো গেছেন, কবিরাজ মন্ত্র পড়ে কাউকে ডাকতে থাকেন। কিছুক্ষণ পর একটি খুবই শক্তিশালী ঘাড়ুজাল জিন হাজির হয়। এরপর কবিরাজ বলেন আপনার কথা মতো আপনার জিনিস প্রস্তুত, আর আমাকে মন্ত্রটি বলে দিন। এরপর ঘাড়ুজাল জিনটি একটি পয়সা বের করে দেন আর চলে যান।
কবিরাজ বলেন ফয়েজকে, তোকে আমি এখন যা দেব তুই এটা দিয়ে যে কোনো কিছু করতে পারবি, কিন্তু কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই পয়সাটি তোর শরীরের ভেতরে থাকবে, তোর কোনো ক্ষতি হবে না যদি তুই তাদের কথা শুনিস। বুঝতেই তো পারছিস এরা কেউ মানুষ না, ওরা যা চাবে তোকে তাই দিতে হবে। ফয়েজ অনেক ভেবে রাজি হয়ে যায়। তারপর থেকেই সে জুয়া জগতের রাজা হয়ে যায়। ফয়েজ দান ধরে হেরে গেছেন এমন কখনো হয়নি। অল্প কিছুদিনের মধ্যেই ফয়েজের স্ত্রী গর্ভবতী হন। বাচ্চার জন্মগ্রহণের আগে একদল ঘাড়ুজাল জিন তাকে পাহারা দিত সবসময়। কেন দিত এটা আমিও জানি না হুজুর। অর্থাৎ এটা কিন্তু জিন বলছে, বিশেষ করে ওই জিনটা, যেই জিনটা এসে ওই হুজুরকে বলছে। জিনটা আরও বলতে থাকে, বাচ্চাটির জন্ম হয়, এরপর ঘাড়ুজাল জিনটা বাচ্চাকে চায়, বিনিময়ে সারা জীবন সে এই ক্ষমতার অধিকারী হবে। ফয়েজ রাজি হয়ে যায়, কারণ তার জুয়াতে যে তার লোভ ছিল মারাত্মক। 40তম দিনে, অর্থাৎ ওই বাচ্চার জন্মের 40তম দিনে একদল ঘাড়ুজাল জিনেরা এসে ওই বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, আর নিয়েও যায়। এর 2 দিন পর ওই যে কয়েনটি ফয়েজের শরীর থেকে বেরিয়ে আসে, আর সেই রাত্রে সেই জিনটা আসে আর তার কাছে কয়েনটি ফেরত চায়। ফয়েজ তো কিছুতেই দেবে না। ফয়েজ বলেন, তোমরা যেটা চেয়েছো আমি তো দিছিলাম, তাহলে এখন কেন এটা ফেরত চাচ্ছ? ঘাড়ুজাল জিনটি কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, তোর বাচ্চাকে আমরা নিতে পারিনি। আমরা নিয়ে যাওয়ার সময় অন্য আর একটা দল এসে আমাদেরকে আক্রমণ করেছিল। এটা আমাদের গোত্রেরই আর একটা, যাদের সাথে আমাদের মনোমালিন্য আছে, এরা নিয়ে গেছে। যেহেতু তোকে কথা দিয়েছি তো কথা রাখতেই হবে। শোন, তুই যদি মানুষকে রাজি করিয়ে এই পয়সাটা 90 জন মানুষের শরীরের ভেতরে দিতে পারিস, তাহলে তোকে যা কথা দিয়েছিলাম তাই হবে। এরপর থেকে শুরু হয় এই রকম কাজ। ফয়েজ বিভিন্ন জায়গায় যেতে পারত। কয়েক মুহূর্তের মধ্যেই জিনেদের সাহায্যে, জিনেরা এটাতে সাহায্য করত। কারণ ওই ঘাড়ুজাল জিনেদের যেই গোত্রটা ছিল, এই গোত্রের সবার সাথে তার সবার সম্পর্ক ভালো না। এই বাচ্চাটাকে ওদের আর একটা দল নিয়ে গিয়েছিল ওদের সাথে মারামারি করে, যার কারণে ওরা আর পারে নাই। এখন যেহেতু পারে নাই, ফয়েজকে কথা দিয়েছে, আর এই জিনিসটা করার জন্য 90 জন মানুষের সুরের মধ্যেই পয়সাটা ঢুকিয়ে দিতে হবে। এরপর থেকেই তো এই কাহিনী শুরু হয়েছে। মনসুর মিয়ার সাথে কিন্তু মূলত রাতের বেলা যার দেখা হয়েছিল সে হচ্ছে এই ফয়েজ। ফয়েজ মনসুর মিয়াকে ভুলিয়ে ভালিয়ে রাজি করান। আর তারপরের ঘটনা তো আমরা জানি যে ঘটনাটা কি হলো। হুজুর তখন নাকি জিজ্ঞেস করেছিল যে ঘাড়ুজাল জিনের আসলে কি চায় এদের কাছে। জিনটি বলেন, ওরা বাচ্চাটা চায়, মনসুর মিয়ার বাচ্চাটা এখন চায়। তখন ওই হুজুর বলেন যে মানুষের বাচ্চা নেওয়ার জন্য এর আগে তো এইরকম ঘাড়ুজাল জিনেদের দিকে দেখি নাই উঠে পড়ে লাগতে। এরকম শক্তিশালী ঘাড়ুজাল জিনেরা কেন এই মনসুর মিয়ার ছেলেটাকে নেয়ার জন্য এত উঠে পড়ে লাগছে? এটারও তো একটা নিশ্চয়ই কারণ আছে। এই রকম শক্তিশালী জিন গ্রামের একটা সাধারণ বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য এই রকম উঠে পড়ে লাগবে, বিষয়টার মধ্যে অন্য কোনো কারণ অবশ্যই আছে। তখন নাকি ওই পিশাচ জিনটি হুজুরকে বলেছিলেন যে আমি অনেক চেষ্টা করেছি হুজুর জানার জন্য, এখনও আমি কিছুই জানতে পারিনি। কারণ এদের গোত্র, এদের চলাফেরা সব কিছুই রহস্যময়। এরা মিশরীয় জিন, আর ওদের এলাকায় গিয়ে এই বিষয়ে তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। আর আমি এটাও জানি না এই বাচ্চাটিকে নিয়ে ওরা আসলে কি করবে। এতটুকু বোঝা যাচ্ছে এই বাচ্চাটিকে নিয়ে কোনো কালো জাদুর উপকরণ বানাবে, কিন্তু কোন পদ্ধতিতে বানাবে, একে নিয়ে অন্য কোনো বিশেষ ধরনের কোনো উদ্দেশ্য আছে কি না এটাও জানি না। কারণ ওরা সব কিছু খুব গোপনে করে। ওদের গোত্রের বাইরে অন্য কোনো শক্তিশালী পিশাচ জিনেরাও তাদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকে না। এরা জিনেদের চোখেরও অন্তরালে থাকতে পারে। এরপর নাকি ওই পিশাচ জিনটা হুজুরকে বলেছিল যে হুজুর মাফ করবেন আমাকে, এর বেশি কিছু বলার ক্ষমতা আমার নাই। আপনি যদি ভাবেন যে আপনার হয়ে আমরা লড়াই করব এই ঘাড়ুজালদের বিরুদ্ধে, তাহলে আপনি একথা ভুলে যান। আমরা যদি
আমাদের গোত্রের সাথে আরও 100টা গোত্র নিয়ে ওদের সাথে লড়াই করি, তারপরও ওদের 10 জনের সাথে আমরা পারবো না। সুতরাং একথা ভুলে যান যে আপনার হয়ে কোনো জিন ওদের সাথে মারামারি করবে। এই বলেই নাকি ওই পিশাচ জিনটি চলে যায়। তো হুজুর বলেন, তারপরও আমি এখানে এসেছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে, রাত্রে দেখি কি করা যায়। আর যে কবিরাজ আপনার ছেলের হাতে চামড়া কেটে দিয়েছিল, তাকে সেই ঘাড়ুজাল জিনেরা তার বাড়িতে গিয়ে হত্যা করেছে, আর তার সাথে যে জিনগুলো ছিল তাকে হত্যা করেছে। রাতের বেলা হুজুর আসন পাতেন। হুজুর অনেক চেষ্টার পর একটি জিনকে হাজির করেন আর তাকে ছেড়ে যেতে বলেন। সেই জিন কোনো কথা বলে না, শুধু চুপ থাকে আর রাগে ফোঁস করতে থাকে। হুজুর বিরক্ত হয়ে ওই জিনের ছায়ায় আগুন লাগিয়ে দেয় তাকে কষ্ট দেবার জন্য। মূলত ওই হুজুরের সাথে যে তুলা রাশি আসছিল তার ছায়ায়। এইবার জিনটি কথা বলে ওঠে, বলে, আরেকটু সবুর কর, আমার সর্দার গেছে তোকে ভয় ধরিয়ে দিতে। আমি কিছু বলার আগেই তুই নিজেই এখান থেকে চলে যাবি রে হুজুর। এরপর তুলা রাশির লোকটি মাটিতে লুটিয়ে পড়েন আর 1 মিনিট পর একাই উঠে বসেন আর কান্না করতে থাকেন অনেকগুলো কণ্ঠে। হুজুরকে উদ্দেশ্য করে একটি গলা বলেন, আমি অমুক। আবার অন্য একটি কণ্ঠে বলে, হুজুর আমি অমুক। এইভাবে 4 থেকে 5 বার আলাদা আলাদা কণ্ঠে বলে ওঠে। এই অমুকরা হলো তার বাড়ি পাহারা দেওয়া জিনগুলো। হুজুর তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? তোমাদের তো এখানে থাকার কথা না, আমার বাড়িতে থাকার কথা। একটি জিন বলে ওঠে, আমরা বাড়ি পাহারা দিচ্ছিলাম হুজুর, হঠাৎ করে অনেকগুলো শক্তিশালী জিন এসে আমাদের উপর হামলা চালায়, আমাদেরকে অনেক মারধর করে বন্দি বানিয়ে নিয়ে এসেছে এখানে। আপনি যদি এখান থেকে বাড়ি ফেরত না যান, তাহলে ওইখানে এমন কিছু জিন আছে যারা আপনার পুরো পরিবারকে একদম মাটির গভীরে ঢুকাই দেবে, জীবন্ত মাটিতে পুঁতে ফেলবে। এই কথা শোনার পর হুজুর তো বেশ ভয় পান। তারপর ওই তুলা রাশির শরীর থেকে আরো মোটা আর ভারী গলা ভেসে আসে। তখন বলে ওঠে, আমি হলাম এই দলের বর্তমান সর্দার। এতক্ষণে তুই আমাদের ক্ষমতা সম্পর্কে জেনে গেছিস, তাই না? সুন্দর মতো বাড়ি চলে যা। আর বাড়ি না গিয়ে তুই যদি আবার কিছু করার চেষ্টা করিস, তাহলে তোর বাড়ির লোকদের তুই জীবনেও কখনো দেখবি না। মাটির কত নিচে যে ঢুকাই দেব সেটাও বুঝতে পারবি না। তোকে আমাদের সম্পর্কে যে তথ্য দিছে তাকে ডাকতে দেখি সে আসে কিনা। আসবে না, বেঁচে থাকলে তো সে আসবে। আমরা একটা ঝামেলার মধ্যে আছি, কি ঝামেলা সেটা তো জানা লাগবে না, তুই বাড়ি চলে যা। আর তোর ওই জিনটা, পিশাচ জিনটা অনেক কিছু বলছে না, ওটার ইহলীলা শেষ করে দিছি। এই কথা বলার পরপরই তুলা রাশির ওই লোকটা মাটিতে লুটিয়ে পড়েন। অর্থাৎ তুলা রাশির ওই লোকটার শরীর থেকে ওই জিনটা বেরিয়ে গেছে। আসলে প্রিয় লিসেনার্স, এই যে ঘাড়ুজাল জিনের এই গোত্রটা কি ঝামেলার মধ্যে আছে? কেনই বা একটা বাচ্চাকে নেয়ার জন্য এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো তারা চালাচ্ছে? ব্যাপারটা আসলে কি? এই যে কয়েন 90 জনের শরীরে ঢুকিয়ে দেয়া, এই যে যেই পদ্ধতিগুলো অবলম্বন করা, এই জিনিসগুলো আসলে নির্দিষ্ট কোনো একটা উদ্দেশ্য তো ওদের অবশ্যই আছে, যেটা ওরা কাউকে বলতে চায় না। আসলে কি সেই জিনিসটা জানা যাবে? মনসুর মিয়ার শরীর থেকে কি ওই কয়েন বের করা যাবে? উনি কি বাঁচবেন? কেনই বা ওই ঘাড়ুজাল জিনেদের সব কর্মকাণ্ড জিনেদেরও অগোচরে থাকে? মানুষের কথা নয়, বাদই দিলাম। এমন অনেক রহস্যের উত্তর ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী হরর নাইট এপিসোডে এই ঘটনার শেষ অংশে ইনশাল্লাহ পাব। সেটা শোনার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোড এ পর্যন্তই। আমরা যতটুকু শুনলাম, বুঝলাম, সেটা হচ্ছে এই যে জুয়া খেলা, জুয়া খেলতে গেলে এমন এক ধরনের নেশা কাজ করে, কেউ যদি লাভ করতে থাকে আরও লাভের লোভ পেয়ে বসে, কেউ যদি হারতে থাকে এই হারার গ্লানি থেকে আরেকটু জেতার একটা আগ্রহ চেপে বসে, আর সেটা থেকেই হাঁটতে হাঁটতে একদম সর্বশান্ত হয়ে যায়। আর এরকম একটা
বাস্তবতা থেকেই মূলত ভয়ঙ্কর একটি ঘটনার শুরু হয়, যেখানে আমরা দেখলাম মনসুর মিয়া কীভাবে বিপদে পড়ল। এরপর জিন এসে ফয়েজ মিয়া সম্পর্কে জানালো। ফয়েজ মিয়াও এরকম একটা বিপদে পড়েছিলেন। ফয়েজ মিয়াকে একজন কবিরাজ, সে একটা জিন কবিরাজ, মানুষের বেশেই ছিল, সেও এসে ফয়েজ মিয়াকে একটা বিপদে ফেলে দিল। আসলে মানুষের বেশি ওই যে কবিরাজটা, সেও কি ঘাড়ুজাল জিনেদের একটা ফাঁদে পড়েছিল? এরকম অনেক বিষয় কিন্তু রয়ে যায়। কিন্তু আসলে ঘাড়ুজাল জিনেরা কোন ধরনের সমস্যার মধ্যে আছে, কি ঝামেলায় আছে, যার কারণে ওরা এতটা মরিয়া হয়ে উঠেছে? এই প্রশ্নের উত্তর আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী এপিসোডে জানব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।